আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করা হয় সেটা আজকে আমরা বিশেষ কিছু ট্রিক্সের মাধ্যমে দেখতে যাচ্ছি। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা অন্তত এক্সাম্পলগুলো যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনারা অবশ্যই এক্সাম হলে গিয়ে আপনাদের কোয়েশ্চেনের কমন পেয়ে যাবেন। সুতরাং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যেহেতু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পড়ছি, অ্যাসার্টিভ হচ্ছে একটি বিবৃতিমূলক বাক্য। এটা হতে পারে অ্যাফার্মেটিভ অথবা হতে পারে এটা নেগেটিভ, কিন্তু এটাকে আমরা কি করতে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে আমরা কি করবো, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। অর্থাৎ কিভাবে একটি সাধারণ বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায় সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। শুরুতে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করছি, আমাদেরকে কিছু নিয়ম মেনটেন করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে ওই সেন্টেন্সের ভার্বটি কোথায় আছে। সেন্টেন্সের ভার্বটি কি অক্সিলারি ভার্বে আছে, না সেন্টেন্সের ভার্বটি কোথায় আছে, একটা মেইন ভার্বে আছে। এই হচ্ছে আমাদের প্রথম কথা, যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং দ্বিতীয় যেই আমাদের সাইনটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কি, সেন্টেন্সটির মধ্যে কি নট আছে, নট আছে নাকি সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই। কারণ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকে তাহলে কি করতে হবে, আমাকে ইন্টারোগেটিভ করার সময় নটটাকে বাদ দিতে হবে। এবং যদি কোনো নট না থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা নট ব্যবহার করতে হবে, অর্থাৎ নট একটা বসাতে আমাকে হবে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা, আমি প্রথম সেন্টেন্সটার মধ্যে দেখছি বলছে হি ইজ পুয়ার, আর হি ইজ পুয়ার অর্থ হচ্ছে কি সে দরিদ্র। এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটির মধ্যে রয়েছে ইজ নামক একটি অক্সিলারি ভার্ব, এবং দ্বিতীয় যে সাইনটা আমাকে লক্ষ্য করতে হবে নট আছে নাকি নাই। এই সেন্টেন্সটার মধ্যে কোনো নট নাই, তাহলে আমাকে মেনটেন করতে হবে এটা নট না থাকলে নট বসাতে হবে। তাহলে যখন এটাকে আমি ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাকে কি করতে হবে, এই ধরনের অক্সিলারি ভার্ব যুক্ত যেই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ করব ভিউয়ার, সেই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্বটাকে শুরুতেই বসাতে হবে এবং তারপরে নট বসাতে হবে এবং তারপর কি করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমাকে অক্সিলারি ভার্ব প্লাস নটটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করব, শুরুতেই এই ইজটাকে এখানে বসিয়ে দিলাম, এবং যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে কোনো নট নাই আমি একটা নটও ব্যবহার করলাম, হয়ে গেল ইজেন্ট। এই ক্ষেত্রে একটা প্রশ্ন সাধারণত স্টুডেন্টরা করে থাকে যে আমি যদি এই ইজেন্টটা অর্থাৎ ইজ নটকে কন্ট্রাকশন করে সংকুচিত করে ইজেন্ট না লিখে যদি এটাকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে লিখি যে ইজ নট, তাহলে কি ভুল হবে? না, কোনো ভুলই হবে না, আপনি ইজ নটও ব্যবহার করতে পারেন। তাহলে আমি বসালাম এখানে ইজেন্ট, তারপর সেন্টেন্সে রইল কি হি এবং পুয়ার, বসিয়ে দিলাম হি পুয়ার। তাহলে হলে গেল কি, ইজেন্ট হি পুয়ার, সে কি দরিদ্র নয়? আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আমরা কিন্তু এখানে অর্থের কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এটাকে ট্রান্সফর্ম করেছি কোথায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। বলেছে হি ইজ পুয়ার, সে দরিদ্র, তারপর বলছে সে কি দরিদ্র নয়, তার মানে সে দরিদ্র, সে কথাটাই কিন্তু এখানে বলছে। এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তারপরের সেন্টেন্সটা তো বলছে করিম ওয়াজ উইক, করিম দুর্বল ছিল। তাহলে এই সেন্টেন্সটা তো আমরা শুরুতেই দেখে নিব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, একটা অক্সিলারি ভার্ব এখানে রয়েছে, সেটা হচ্ছে কি ওয়াজ। দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে এখানে কি কোনো নট আছে কিনা, না এখানে কোনো নট নাই, তাহলে এটা এই রুলসে যাবে। তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে শুরুতেই আমি অক্সিলারি ভার্বটাকে বসিয়ে দিলাম, এবং যেহেতু নট নাই একটা নট বসালাম ওয়াজন্ট। এই ওয়াজন্টটাকে ইচ্ছে করলে আমি শুধু ওয়াজ নটও ব্যবহার করতে পারবো। তারপরে সেন্টেন্সের বাকি রইল কি করিম এবং উইক, তাহলে করিম উইক আমরা বসিয়ে দিলাম, এবং অবশ্যই তারপর একটা ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। কারণ আপনি যে ইন্টারোগেটিভটার অ্যান্সার করছেন, অ্যাসার্টিভকে যে ইন্টারোগেটিভ করছেন তার কিন্তু সবচেয়ে বড় যেটা ইনস্ট্যান্ট প্রমাণ দিবে যেটা ইন্টারোগেটিভ, সেটা হচ্ছে কি এই চিহ্নটা। সুতরাং এই চিহ্নটা যদি আপনি না ব্যবহার করেন আপনি কি করবেন, ডাবল জিরো পেয়ে ফেলবেন। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা তো বলছে হি হ্যাড ফলোয়েড মি, সে আমাকে কি করেছিল, অনুসরণ করছিল। অতীতের কথা এবং দীর্ঘ সময় ধরে সে তাকে অনুসরণ করছিল। এই সেন্টেন্সটা আমরা প্রথমেই দেখে নিব এখানে কি অক্সিলারি আছে না মেইন ভার্ব আছে। আছে একটি অক্সিলারি ভার্ব,
তাহলে আমি শুরুতেই বসিয়ে দিলাম ওই অক্সিলারি ভার্বটিকে এবং তারপরে আমি নিলাম সাবজেক্টটাকে, তারপরে আমি নটটাকে ব্যবহার করলাম। এই ক্ষেত্রে আপনারা এখনই ইনস্ট্যান্ট কোশ্চেন করতে পারেন, ম্যাম এতক্ষণ আপনি করাইলেন কি ওয়াজেন্ট ইজেন্ট, এখন আপনি চলে গেছেন নটটাকে নিয়ে গেছেন শেষে, এখানে তো হ্যাডেন্টও হইতে পারতো, অবশ্যই হইতে পারতো। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটস আপনারা এখনই পয়েন্ট ডাউন করুন যে এই ধরনের সেন্টেন্সগুলোতে যখন প্রোনাউন থাকে, যখন কি থাকে, প্রোনাউন থাকে, প্রোনাউনের পরে আপনি অবশ্যই নট ব্যবহার করতে পারেন এবং প্রোনাউনের পূর্বে আপনি অবশ্যই কি করতে পারবেন, নট ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি নাউন থাকে সেই ক্ষেত্রে আপনি নাউনের পরে অবশ্যই কখনোই নট ব্যবহার করতে পারবেন না। আপনি কেবল নাউনের পূর্বেই এই নটটাকে ব্যবহার করতে পারবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নোটস, এটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। প্রোনাউনের আগে পরে সর্বক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি নটের ব্যবহারটা করতে পারবেন, কিন্তু আপনি কখনোই নাউনের পরে নট ব্যবহার করতে পারবেন না। নাউনের আগে আপনাকে কি করতে হবে, নটটা ব্যবহার করতে হবে। সেই জন্য এখানে যদি এখানে হি একটা প্রোনাউন, আমি এর আগেও নটটাকে ব্যবহার করতে পারি অথবা আমি এর পরেও এই নটটাকে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম হবে না। তাহলে একটু আগেই যে আমি অ্যান্সারটা করেছিলাম করিমের, করিম ছিল কি একটা নাউন এবং করিমের আগে আমি নট ব্যবহার করেছি, করিমের পরে কিন্তু কখনোই নট ব্যবহার করা যাবে না, কারণ করিম হচ্ছে কি একটা নাউন। এখানে হি একটা প্রোনাউন হওয়ার কারণে আমি এর পরে নটটাকে ব্যবহার করতে পেরেছি। ইচ্ছেগুলো আমি হ্যাড নটও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি হ্যাড হি নট ফলোয়েড মি, তারপর অবশ্যই কী করতে হবে, আমাদেরকে ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের চিহ্নটা ব্যবহার করতে হবে। এর পরের এক্সাম্পলটাতে বলছে আই আর্ন মাচ মানি, আমি যথেষ্ট টাকা উপার্জন করি। দেখে নিব এই সেন্টেন্সটার মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে না মেইন ভার্ব আছে। এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই ভিউয়ার্স, এখানে রয়েছে আর্ন যেটা কিনা একটা মেইন ভার্ব। এবং এই সেন্টেন্সটাতে কি কোনো নট আছে না, এই সেন্টেন্সটাতে কোনো নট নেই, তাহলে আমাকে এই রুলটা মেনটেন করতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আছে এখানে মেইন ভার্ব, যখন এই ধরনের আমরা মেইন ভার্ব যুক্ত অ্যাসার্টিভ পাবো, এই মেইন ভার্ব যুক্ত অ্যাসার্টিভগুলোকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে, টেন্স অনুযায়ী ডু ডাজ ডিডের সাহায্য নিতে হবে। তাহলে আমরা কি করব, টেন্স অনুযায়ী কি করব, ডু ডাজ এবং ডিডের আমরা হেল্প নিয়ে থাকবো। অর্থাৎ আমাদেরকে মেনটেন করতে হবে এই নিয়মটা, অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে কি থাকে, অবশ্যই একটা মেইন ভার্ব থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করতে হবে। অর্থাৎ ডু ডাজ ডিড ব্যবহার করব, যদি নট না থাকে তাহলে আমরা নটটাকে ব্যবহার করব। তাহলে যেহেতু এটা আছে কোথায়, মেইন ভার্বে, আমরা নিব ডু ডাজ ডিড। তাহলে আমি এখন কোনটা নিব, ডু নিব না ডাজ নিব না ডিড নিব? আর্ন হচ্ছে কি একটা প্রেজেন্ট টেন্স, মানে আর্নটা হচ্ছে কি একটা V1 ভিউয়ার, যেহেতু এটা V1 আমাকে নিতে হবে ডু অথবা ডাজ। তাহলে ডু এবং ডাজ এটাকে এখানে তো দুইটা, আমি কিভাবে নিব? এইটা চেনার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এই আর্নের পরে কি কোনো এস আছে, কোনো এস নাই। যেইটার সাথে এরকম এস না থাকবে সেটার সাথে আমরা এসবিহীন V1টা নিব, মানে ডু আছে এখানে, ডু এর সাথে কোনো এস নাই, কিন্তু ডাজের সাথে একটা এস আছে। যেহেতু আর্নের সাথে কোনো এস নাই, তাহলে আমরা কি করব, এস নাই এলাটা নিব। কোনটা, ডু, ডু এর মধ্যে কোনো এস নাই, নিয়ে নিলাম আমরা ডু। এটা হচ্ছে একটা সবচেয়ে সহজ উপায়, যারা কিনা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিডটা নির্দেশ করতে একটু কষ্ট হয়, কিন্তু যারা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারে তারা অবশ্যই বুঝবে আমরা এখানে ডু নিব, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে আই, যেটা কিনা ফার্স্ট পার্সন। ডাজটা আমরা কোথায় ব্যবহার করি, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এটাকে ব্যবহার করি। তাহলে আমরা এখানে নিব ডু, যেহেতু সেন্টেন্সে নট নেই আমরা নিয়ে নিলাম নট, হয়ে গেল কি ডোন্ট। এখন ডোন্ট না ব্যবহার করে আমরা কিন্তু শুধুমাত্র ডু নটও ব্যবহার করতে পারবো, এটা মনে রাখতে হবে। ডোন্ট, তাহলে এই ডোন্ট তো নিয়ে নিলাম, বাকি রইলে কি পুরো সেন্টেন্সে, পুরোটা সেন্টেন্সই রয়ে গেল, আমি হুবহু পুরো সেন্টেন্সটাই ব্যবহার করে দেবো। এখানে আই আর্ন মাচ মানি, পুরো সেন্টেন্সটা এখানে হুবহু বসে গেছে, শুধু আমি বাড়তি লাগিয়েছি কি ডোন্ট। তাহলে কি ডোন্ট আই আর্ন মাচ মানি, আমি কি যথেষ্ট টাকা উপার্জন করি না? এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, মানে কোনো বিপরীত দিকে যায়নি। তার পরের এক্সাম্পলটাতে বলছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এখানেও কোনো মূল ভার্ব অক্সিলারি ভার্ব নেই, এখানেও রয়েছে কি একটা মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বটা হচ্ছে কোনটা, ওয়ার্কস। এখানে রয়েছে কি একটা এস যুক্ত ভার্ব। এস যুক্ত হলেই সাধারণত খুব সহজেই চিহ্নিত করা যায় যে এটা আছে কোথায়, তাহলে V1 এ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। এবং যেহেতু এটার সাথে এস যুক্ত আছে তাহলে আমরা প্রেজেন্টের এস যুক্তওয়ালা ভার্বটাকে নিব, কোনটা, ডাজ। সেই জন্য আমরা নিয়ে নিলাম কি ডাজ। এটা হচ্ছে একটা সহজভাবে চেনার উপায়, আর সবচাইতে ভালো হয় যেটা দিয়ে বুঝলে সেটা হচ্ছে কি, যেহেতু সাবজেক্টটা হিটা হচ্ছে একটা থার্ড পার্সন এবং এবার একটা সিঙ্গুলার
সিঙ্গুলার নাম্বার, আবার এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। তিনটা শর্ত মেনটেন করলে আমরা ভার্বের সাথে এস বাই ইয়েস লাগাতে পারি। এবং এটার উপর আমার একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একবার অবশ্যই দেখে নেবেন। তাহলে যেহেতু এস আছে, আমি এস যুক্ত ভার্ব নিয়েছি কি ডাজ, অপরদিকে এখানে কোনো নট নাই, তাহলে আমাকে এটা ফলো করতে হবে। আমি লাগিয়ে দিলাম নট, হয়ে গেল ডাজেন্ট। এখানে ইচ্ছে করলে তোমরা ডাজ নটও ব্যবহার করতে পারো। এরপরে হুবহু পুরো সেন্টেন্সটা যা আছে সেটাই বসে দিলাম আমি, হি ওয়ার্ক হার্ড। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নোট যেটা মনে রাখতে হবে, ডু ডাজ ডিডের পরে সব সময় কি হয়, V1 অর্থাৎ বেজ ফর্ম হয়ে থাকে। বেজ মানে কি, যেটা কিনা মূল ভার্ব। হ্যাঁ, মূল ভার্বের সাথে কিন্তু কখনো কিচ্ছু লাগানো থাকে না, এসও লাগানো থাকে না, কোনো কিছুই লাগানো থাকে না। যেহেতু ডু ডাজ ডিডের পরে তোমাকে অবশ্যই বেস ফর্ম মেনটেন করতে হবে, তাহলে তুমি এই ওয়ার্কটাকে আর এখানে নিতে পারবা না, মূল শব্দটা এখানে ব্যবহার করতে হবে, ওয়ার্ক। হয়ে গেছে কি, ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করে না, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। না করে আমরা কি করলাম, এটাকে ইন্টারোগেটিভ করে ফেললাম। এবং এই যে নোটসটা ডু ডাজ ডিডের পরে সবসময় বেস ফর্ম হয়, এইটা তুমি যেই গ্রামারেই যাবা সেখানেই তোমাকে এটা মেনটেন করতে হবে। ডু ডাজ ডিডের পরে তোমাকে কি করতে হবে, অলওয়েজ বেস ফর্মটাই ব্যবহার করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরের এক্সাম্পলটা তো বলছে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এই সেন্টেন্সটির মধ্যেও কোনো অক্সিলারি ভার্ব নেই, রয়েছে ওয়েন্ট নামক একটা মেইন ভার্ব, যেটা কিনা আছে কোথায়, V2-তে। কারণ গো এর V2 হচ্ছে কি ওয়েন্ট, মানে গো এর পাস্ট হচ্ছে কি ওয়েন্ট, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমি নিব অবশ্যই ডিড নিব, কারণ ডু ডাজ তো প্রেজেন্ট আর ডিডটা হচ্ছে কি পাস্ট, নিয়ে নিলাম আমি পাস্ট। এরপর এই সেন্টেন্সটাতে কোনো নট নাই, তাহলে আমাকে মেনটেন করতে হবে এটা, আমি লাগিয়ে দিলাম নট, হয়ে গেল ডিডেন্ট। ইচ্ছে করলে ডিড নটও ব্যবহার করতে পারবে। এরপরে পুরো বাক্যটা হুবহু যা আছে আমি সেটাই বসিয়ে দিব, হি ওয়েন্ট দেয়ার। ব্যাপারটা কি এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কিন্তু কথা নয়। তোমরা কি একটু খেয়াল করেছো, এখানে কিন্তু ওয়েন্ট আছে, এখানে কিন্তু ওয়েন্ট হবে না, এখানে হয়ে যাবে কি গো। ডিডেন্ট হি গো দেয়ার, কারণ কি এই মাত্রই আমি বলেছি ডু ডাজ ডিডের পরে কখনোই আর পাস্ট বসবে না। ডু ডাজ ডিডের পরে কী ব্যবহার করতে হবে, অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে কিন্তু একেবারে সব গোলমাল পাকিয়ে যাবে। তাহলে এভাবে কি করতে হবে, মূল ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে। এখানে আবার একটা কথা আছে, এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্বও থাকতে পারতো, একটা অক্সিলারি ভার্বের সাথে একটা মূল ভার্ব থাকতেই পারে। এক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখবা, যদি অক্সিলারি ভার্ব থাকে তোমরা সেটাকেই লক্ষ্য করবা, তারপরে মূল ভার্ব থাকলে সেটা তোমাদের কোনো ফ্যাক্টর না। কিন্তু যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধুমাত্র একটা মূল ভার্ব থাকবে, যেটা দিয়ে কিনা টেন্স আইডেন্টিফাই করা যায়, এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে, এই ধরনের ভার্বগুলোর ক্ষেত্রে তোমরা এই নিয়মটা মেনটেন করবা। টেন্স অনুযায়ী ডু ডাজ ডিডের হেল্প নিবা, নট না থাকলে নট লাগাই দিবা, আর থাকলে সেটা তোমরা বাদ দিবা। এই এক্সাম্পলটা তো বলছে এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকটা মানুষই কী করে, মিথ্যুক দেখে ঘৃণা করে। এটা একটা চিরন্তন সত্য ভিউয়ার্স। এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, রয়েছে হেটস নামক একটি মূল ভার্ব। সবচেয়ে বড় কথা, এই সেন্টেন্সটিতে রয়েছে কি এভরিবডি। যেই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, অল এবং এভরি ওয়ান, অর্থাৎ এভরিবডি, অল এবং এভরি ওয়ান, মানে এভরিবডি, এভরি ওয়ান এবং অল থাকে, এই এভরিবডি, এভরি ওয়ান এবং অলকে আমরা কি করব, হু দিয়ে রিপ্লেস করব। তার মানে এগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করব, বাকি নিয়মগুলো আগের মতোই থাকবে। তাহলে এভরিবডির পরিবর্তে আমি নিয়েছি হু। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, রয়েছে মূল ভার্ব, সেজন্য আমাকে ডু ডাজ ডিড নিতে হবে। এই হেডসের এস রয়েছে, যার জন্য আমি কি করলাম, ডাজ নিয়েছি। অপরদিকে হুটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে ডাজ নেওয়া হয়েছে ডু না নিয়ে। এটা হচ্ছে একটা কথা। একটা কথা হচ্ছে এখানে মূল ভার্বের সাথে এস রয়েছে, সেজন্য আমি ডাজ নিয়েছি, কারণ ডাজেরও এস রয়েছে। এটা হচ্ছে যাদের বুঝতে একটু সমস্যা হয়, যারা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড আইডেন্টিফাই করতে পারে না, তাদের জন্য এভাবেই সহজ হয়। নিয়ে নিলাম ডাজ। এরপরে যেহেতু এখানে নট নাই, আমি নিয়েছি নট, বাকি সব আগের মতোই। হেট এ লায়ার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হেটের সাথে এই এসটা কেন বসেনি, কারণ অলরেডি আমরা আগে আলোচনা করেছি ডু ডাজ ডিডের পরে কি ব্যবহার করতে হয়, বেস ফর্ম ইউজ করতে হয়। আর বেস ফর্মের সাথে না থাকে ইডি, না থাকে এস, কোনো কিছুই থাকে না, তার মূল রূপটা থাকে, সেই জন্য এখানে হেড। তাহলে সেম আগের মতোই এভরিবডির জায়গায় আমি হু বসিয়েছি, মূল ভার্ব আছে সেই জন্য এখানে ডাজ নেওয়া হয়েছে, নট নাই তাই নট লাগানো হয়েছে, বাকি সব হুবহু বসে যাবে। দ্বিতীয় এক্সাম্পলটিতে বলছে অল লাভ আল্লাহ, সবাই কি করে, আল্লাহকে ভালোবাসে। অলের পরিবর্তে আমি হু নিয়েছি, তারপর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, রয়েছে লাভ, যেটা কিনা একটা মূল ভার্ব আমি নিয়েছি, সেই জন্য ডাজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এই হুটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ডাজ নিয়েছি। নট নাই, সেজন্য নট ব্যবহার করা হয়েছে, তারপর যা আছে তা লাভ আল্লাহ, লাভ আল্লাহ। হু ডাজন্ট লাভ আল্লাহ, আল্লাহকে কে ভালোবাসে না। তারপর বলছে এভরি ওয়ান ইজ প্রেজেন্ট, সকলে এখানে উপস্থিত আছে, রয়েছে এভরি ওয়ানের
পরিবর্তে আমি ব্যবহার করেছি হু। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটু আগে বলেছি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে নিতে হবে, নিয়ে নিলাম। যেহেতু এখানে নট নাই, তারপর একটা নট ব্যবহার করা হলো, তারপর যা রয়েছে সেন্টেন্সটিতে তা প্রেজেন্ট। তাহলে হচ্ছে কি হু ইজ নট প্রেজেন্ট, কে কে উপস্থিত নাই। এখানে কিন্তু কোনো একটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র রিপ্লেস করা হচ্ছে। আর বাকি সব নিয়মই কিন্তু ওই আগের মতোই অক্সিলারি ভার্বযুক্ত আর অক্সিলারি ভার্ববিহীন নিয়মের মতোই হচ্ছে। পরের এক্সাম্পলটি বলছে নো বডি লাইকস ইউ, কেউ তোমাকে পছন্দ করে না। নো ওয়ান ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এই ধরনের নো বডি এবং নো ওয়ান যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র এগুলোর পরিবর্তে আমরা হু লিখে দিব। নো বডি, নান এবং নো ওয়ান থাকলে আমাদের কি লিখতে হবে, এগুলোর জায়গায় হু লিখতে হবে। বাকি সব একদম সেম থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। নো বডির জায়গায় আমি হু ব্যবহার করলাম, তারপরে লাইকস ইউ যা আছে তাই বসিয়ে দিলাম। নো ওয়ানের জায়গায় আমি হু বসিয়ে দিলাম, বাকি সব একই থাকলো। ক্যান ইউ হেল্প ইউ, তাহলে নো ওয়ান ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করবে না। হু ক্যান হেল্প ইউ, তোমাকে কে সাহায্য করবে, বলছে কেউই তোমাকে সাহায্য করবে না। তারপর বলছে কে তোমাকে সাহায্য করবে, মানে কেউ তোমাকে সাহায্য করবে না, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তারপরের এক্সাম্পলটিতে বলছে নো হোয়ার ইউ উইল ফিল কমফোর্ট, তুমি কোথাও শান্তি খুঁজে পাবে না। কিন্তু যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব, নো হোয়ারের পরিবর্তে আমরা নিব শুধুমাত্র হোয়ার, এবং বাকি নিয়ম আগের মতোই হবে, কারণ পরের সেন্টেন্সটিতে রয়েছে উইল নামক একটি অক্সিলারি ভার্ব। অবশ্যই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসব, তারপর আমাদের সাবজেক্ট এবং পুরো বাক্যটা যা আছে আমরা হুবহু তাই বসিয়ে দিব। ইউ বসালাম, তারপরে ফিল, তারপরে কমফোর্ট। হয়ে গেল কি হোয়ার উইল ইউ ফিল কমফোর্ট, তুমি কোথায় শান্তি পাবে, তার মানে তুমি কোথাও শান্তি পাবে না, অর্থের কিন্তু কোনো পরিবর্তন এখানে হয়নি। তার মানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র একটার পরিবর্তে আরেকটা শব্দ আমরা বসিয়ে দিচ্ছি, কিন্তু বাকি সব নিয়ম কিন্তু আগের মতোই থাকছে। এই সেন্টেন্সটিতে বলছে ইট ডাজন্ট ম্যাটার দো হি ইজ লেজি, এটা কোনো ব্যাপার নয় যদিও বা সে কি একটু লেজি, যদিও বা সে একটু অলস, এটা কোনো ব্যাপার নয়। এই ধরনের সেন্টেন্সগুলো যেখানে কিনা ইট ডাজন্ট ম্যাটার থাকবে অথবা ইট ডু নট ম্যাটার থাকবে, এই ইট ডাজন্ট এবং ইট ডু নট ম্যাটারের পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াট দো। ইট ডাজন্ট ম্যাটারের পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াট দো, এবং তারপরে আমরা কি করব, হুবহু দ্বিতীয় যে বাক্যটা সেটা সম্পূর্ণ বসিয়ে দিব। রয়েছে কি হি ইজ লেজি, হি ইজ লেজি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইট ডাজন্ট ম্যাটারটাকে কি করব, আমরা এটাকে পাল্টে দিয়ে ব্যবহার করব হোয়াট দো। তারপরে রয়েছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে রয়েছে দুইটি ক্লোজ। ক্লোজ কি এবং কোনটি প্রিন্সিপাল ক্লোজ এবং কোনটি সহায়তাকারী ক্লোজ, এইটার উপরে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, আপনারা একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দুইটি ক্লোজ রয়েছে, আমরা শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজেরই কি করব, ইন্টারোগেটিভ করে দেব। প্রিন্সিপাল ক্লোজ কি এবং কীভাবে চিনবেন এটার উপায়টা জেনে নেবেন আমার ক্লোজের উপর ভিডিওটা দেখে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে কি ইউ উইল সাকসিড, তার মানে আমি এর পূর্বের পুরো সেন্টেন্সটা একই রকম লিখে দিব। ইফ ইউ ওয়ার্ক হার্ড আমি লিখে দিব ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে যে প্রিন্সিপাল ক্লোজটা, এবার এটাকে আমি কি করব, ইন্টারোগেটিভ করব। এই সেন্টেন্সটাতে রয়েছে কি উইল নামক একটা অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব আছে আমাকে শুরুতেই নিয়ে আসতে হয়েছে, এবং তারপরে হুবহু বাক্যটাতে যা আছে তা ব্যবহার করব। ইউর জায়গায় ইউ ব্যবহার করছে, এবং সাকসিড হয়েছে কি ইফ ইউ ওয়ার্ক হার্ড উইল ইউ নট সাকসিড, যদি তুমি পরিশ্রম করো তুমি কি সফল হবে না, অর্থের কিন্তু কোনো পরিবর্তন এখানে ঘটেনি। এই সেন্টেন্সটিতে বলছে আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, আমি কখনো এই তাজমহল দেখিনি। এই সেন্টেন্সটিতে রয়েছে একটি অক্সিলারি ভার্ব হ্যাভ, নিয়ে নিলাম আমরা হ্যাভ, এরপর আমরা হুবহু পুরো সেন্টেন্সটা যা আছে তাই বসিয়ে দিব। আছে কি আই, তারপর আছে নেভার। নেভার থাকলে কি ব্যবহার করতে হয়, এভার ব্যবহার করতে হয়, তাহলে নেভারের পরিবর্তে এভার ব্যবহার করা হলো, এবং বাদবাকি সব একই রকমের থেকে গেল। সিন দ্য তাজমহল, সিন দ্য তাজমহল হয়েছে কি হ্যাভ আই এভার সিন দ্য তাজমহল। এবং তার পরেরটিতে বলছে দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল, টেবিলের উপরে কোনো কিছুই নাই। এটাতে রয়েছে কিন্তু অক্সিলারি ভার্ব, নিয়ে নিলাম অক্সিলারি ভার্বটাকে আগেই আমি, তারপর হুবহু যা আছে তাই বসিয়ে দিব। দেয়ার বসালাম, তারপর নাথিং। নাথিং থাকলে সাধারণত কি করতে হয়, এনিথিং ব্যবহার করতে হয়, তাহলে নাথিং এর পরিবর্তে আমি এনিথিং নিয়ে নিলাম, তারপর হুবহু যা আছে আমি তাই বসিয়ে দিলাম। হয়ে গেল কি ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল। অর্থাৎ শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দের ব্যবহার হচ্ছে ঠিকই, কিন্তু বাকি সব নিয়ম কিন্তু একই থেকে যাচ্ছে। সাধারণত এই রুলসগুলোর বাইরে আর কোনো রুলস হয়ও না, তার মানে আপনারা এক্সাম হলে গিয়ে কমন পেতে যাচ্ছেন। তাহলে আপনারা কি করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।